এই বাবরি মসজিদ ভাঙা হচ্ছে 1992 সালে, তখন একটা স্লোগান খুব ছিল যে ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। এখন এটা একটা রাজনীতি, যে রাজনীতি হচ্ছে ধর্ম, সংস্কৃতি এবং তার ভিত্তি দিয়ে হচ্ছে ভারতবর্ষের একটা সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নির্মাণ করার একটা প্রচেষ্টা। এবং এই রাজনীতি ধরুন আজকের তো নয়, এই রাজনীতি সেই 1925 সাল থেকে, যেখানে হচ্ছে সাভারকর, গোলওয়ারকর, তাদের একটা ইতিহাস আছে। এবং সেই ইতিহাসের একটা বৃত্তান্ত হচ্ছে যে ভারতবর্ষে যারা বাইরের, এবং এই বাইরের বিচারটা হবে হচ্ছে ওই যে পিতৃভূমি এবং পুণ্যভূমির সূত্র ধরে, যে যাদের হচ্ছে ধর্মস্থল দেশের মধ্যে না বাইরে, এবং এবং সেই জন্য হচ্ছে ভারতবর্ষকে যে স্বাধীন করতে হবে, এটা শুধু ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করলে তো হবে না। ভারতবর্ষকে স্বাধীন করতে হবে হচ্ছে ইসলামীয় যে 600 বছরের যে ইতিহাস আছে সেখান থেকেও স্বাধীন করতে হবে। এখন সেই রাজনীতির পার্ট হচ্ছে যে নতুন করে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এবং ভারতবর্ষের সমস্ত এই আমাদের রাজনীতি, সমাজ ইত্যাদিকে নতুন করে তার বিন্যাসটা তৈরি করা। তার প্রক্রিয়ার পার্ট হচ্ছে এটা, যে আজকে দাঁড়িয়ে আমি ইতিহাস খুঁজে বার করব এবং দেখব মন্দির কোথায় আছে। এবং এটা নিয়ে তো কথাই আছে যে ধরুন ভারতবর্ষ হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসস্থল, কিন্তু ভারতবর্ষে অত বৌদ্ধ নেই। ইনফ্যাক্ট বুদ্ধিজম পৃথিবীর সবচেয়ে বড় ধর্মগুলোর একটা হওয়া সত্ত্বেও ভারতে বুদ্ধিস্টের সংখ্যা খুব কম। তার কারণ হচ্ছে ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাবো যে একটা বুদ্ধিস্ট ফেজ, আমরা সবাই জানি অশোক এবং ইত্যাদি আমরা পড়েছি, তারপরে একটা রিভাইভাল অফ হিন্দুইজম হচ্ছে, যেখানে বুদ্ধিস্টদেরকে আস্তে আস্তে ভারতবর্ষ থেকে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। এবং আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে আমরা ইতিহাস ঘেঁটে দেখবো যে আধুনিকতার আগে অবধি শাসক এবং ধর্মের মধ্যে একটা খুব সম্পৃক্ত সম্পর্ক ছিল। তার কারণ শাসক তার শাসন করার যৌক্তিকতাটাই পেত হচ্ছে ধর্মের ভিত্তি থেকে, এবং তার ফলে ধর্মস্থান ভেঙে দেওয়া, ধর্মের লোকেদের উপর নিপীড়ন করা, এর একটা বিস্তীর্ণ ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষেও আছে, গোটা মধ্যযুগের ইউরোপটাই হচ্ছে ধর্মের লড়াই হচ্ছে। তারপরে আধুনিকতা যখন আসছে, আধুনিক হচ্ছে যবে থেকে আমরা, তখন থেকে আমরা ধর্ম এবং রাষ্ট্র এবং শাসন ক্ষমতা এগুলোর মধ্যে পৃথক করার চেষ্টা করছি। আনফরচুনেট যেটা, সেটা হচ্ছে আজকে আমরা ধরুন 75 বছর আজাদি কা অমৃত মহৎকাল করে 100 বছরের স্বাধীনতার কথা ভেবে আবার হচ্ছে ধর্ম এবং শাসন ক্ষমতা এই দুটোকে এক জায়গায় নিয়ে আসার এই প্রক্রিয়াতে আমরা, যেটা মধ্যযুগীয় একটা প্রক্রিয়া, সেটারই একটা পার্ট হচ্ছে এইটা, যেখানে দাঁড়িয়ে ইতিহাসকে খুঁড়ে বার করে। এখন ইতিহাস খুঁড়ে বার করলে আপনি মাটি যত খুঁড়বেন তত আরো নিচে নামবেন, এবং সেখানে নামলে হচ্ছে যে মন্দিরের নিচেও আরো কিছু একটা পাওয়া যাবে, তার নিচেও আরো কিছু একটা পাওয়া যাবে, সবকিছুর নিচে হয়তো একটা মানব সভ্যতার আদিম কিছু পাওয়া যাবে। এটার কোনো শেষ নেই। ইতিহাসটাকে নতুন করে একটা দেখার চেষ্টা চলছে এই সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই একটা বিচার। আমরা যদি ইতিহাস দেখি, তাহলে কোর্টের ওপর খুব আস্থা রাখাটা বোধহয় সঠিক হবে না। তার কারণ কোর্ট হচ্ছে সমাজ, রাজনীতি, এটার একটা চাপেই কাজ করে। এই কোর্টই হচ্ছে, একটা কেস হয়েছিল এডিএম জবলপুর, যেখানে বলল যে এমার্জেন্সির সময় যে কোনো মানুষের মৌলিক অধিকার খর্ব করা যেতেই পারে। আবার সেই কোর্টই হচ্ছে পরে যখন ভার্ডিক্ট আসছে, তখন কোর্ট বলছে যে মৌলিক অধিকারকে কখনো খর্ব করা যাবে না। তার ফলে হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট যখনই খুব শক্তিশালী কোনো সরকারের সম্মুখীন হয়েছে, সবসময় যে খুব সদর্থক ভূমিকা নিতে পেরেছে এমনটা না, বরঞ্চ সুপ্রিম কোর্ট খুবই সদর্থক ভূমিকা নিচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের একটু একটু করে ক্ষয় হচ্ছে, এবং ইভেনচুয়ালি কোয়ালিশন গভর্নমেন্ট যে সময়, সেই সময় কোর্ট খুব প্রোগ্রেসিভ ভার্ডিক্ট দিচ্ছে। তো এটা একটা ঠিকই যে সবসময় এটা মনে রাখা, ভাবাটা ঠিক হবে না যে কোর্টের ওপর আশ্রয় এবং কোর্টই হচ্ছে সবকিছু করবে। তার কারণ আলটিমেটলি জাজরা হচ্ছেন মানুষ, এবং তাদেরও কিছু বিশ্বাস আছে, এবং তারাও হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং নানান রকম হিসেবের মধ্যে দিয়েই চলেন, আমাদের মতোই মানুষ তারা। তো
তো সেই জায়গায় কিন্তু একটা জিনিস যেটা ঠিক, সেটা হচ্ছে এটা আমার আস্থার জায়গা আমি বলছি যেখানে দাঁড়িয়ে, যে আমাদের একটা, এবং বিকাশ বাবু আরো বেটার বলতে পারবেন আমার চেয়ে, সেটা হচ্ছে আমাদের একটা কেশবানন্দ ভারতী ভার্ডিক্টের পর একটা মৌলিক কাঠামো, একটা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এসছে। এবং বিভিন্ন কেসে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় এসআর বোম্মাই কেসটায়, যেখানে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতা হচ্ছে ভারতবর্ষের একটা মৌলিক কাঠামো। এখন সেই রকম একটা জায়গা থেকে কিছুটা হয়তো আমাদের এখন একটা অন্তত সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গার লড়াই করার জায়গা আছে, যে ধর্মনিরপেক্ষতাটাকে তুলে দেওয়া যাবে না। এই যে ধরুন এই দুদিন আগেই তো সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিল যে প্রিঅ্যাম্বলে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র এই শব্দগুলো তো পরে যোগ করা হয়েছে, এদের বাদ দিয়ে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট বললো না, এটা বাদ দেওয়ার কোনো জায়গাই নেই, তার কারণ ভারতের সংবিধানের ছত্রে ছত্রে ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয় সমাজতন্ত্রের ধারা আছে, সংবিধানের 1950 থেকেই এটা আছে। এই শব্দগুলো মাত্র হচ্ছে আমাদের প্রস্তাবনায় পরে যোগ করা হয়েছে, ফলে এটা বাদ দেওয়ার কোনো জায়গায় নেই। তার ফলে এই উভয়ই আছে। আমি একটু আশার আলোচনা করতে চাইছি, এই জন্য যে সবটা নিরাশ হলে হয়তো ঠিক হবে না। একটা যেটা রাজনৈতিক লড়াই আছে, এবং সেই রাজনৈতিক লড়াইটা আমি শুভাশিস বাবুর সঙ্গে একমত, যে এমন একটা রাজনৈতিক লড়াই চলছে যেখানে ভারতবর্ষকে এক সংস্কৃতি এবং এক ধর্ম এবং এক ভাষার মধ্যে দিয়ে নতুন করে ভারতবর্ষকে তৈরি করার চেষ্টা চলছে। পিউ রিসার্চ, যারা আমেরিকান একটা কোম্পানি, কিন্তু সারা পৃথিবী ধরে তারা রিসার্চ করে, তারা রিসার্চ করে বলছে যে মানুষ ভারতবর্ষে হিন্দি এবং যিনি ধর্মে হিন্দু, তার বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে কম্পেয়ার টু যে মানুষ হিন্দু কিন্তু হিন্দিকেই একমাত্র ভাষা মনে করেন না। তার ফলে আমরা একটা সংস্কৃতি ধর্ম, ক্রিস্টোফ জাফারলট এটাকে বলেছে একটা এথনো ন্যাশনালিজম, একটা এথনিক স্টেট, ইসরায়েলের মতো। ইসরায়েল হচ্ছে পৃথিবীর এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে ঠিক হয়। পৃথিবীর যে কোনো ইহুদি ইসরায়েলে গিয়ে বলতে পারে যে আমি এসে থাকবো এখন থেকে। ভারতবর্ষের জাফারলট বলছেন যে ভারতবর্ষকেও সেই মডেলে একটা এথনিক স্টেট করার চেষ্টা করছে। এটা বলছে ওই সিএ এর নিরিখে, যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে স্পেসিফিক্যালি উল্লেখ করে দেওয়া হচ্ছে যে এই ধর্মের মানুষকে আমরা দ্রুত নাগরিকত্ব দেবো। নাগরিকত্ব দেওয়া নিয়ে আমার মনে হয় না ভারতবর্ষের কারোর মধ্যে কোনো দ্বিমত আছে যে এখানে যে মানুষ অত্যাচারিত হচ্ছেন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে যেখানে হচ্ছে ধর্মগুলোকে সংবিধানে উল্লেখ করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে শুধু এদেরকেই দেওয়া হবে। আর একটা সমস্যা যেটা আছে ভারতবর্ষে, এই পিউ রিসার্চ সার্ভেরই কথা বলি, যে 84% ভারতীয় কিন্তু এটা বলেন যে ধর্ম তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা ধর্ম নির্বিশেষে বলছি যে ভারতীয়দের কাছে ধর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দু মুসলমান নির্বিশেষে। এবং সেই ধর্মের জায়গাটা, এটা নিয়ে আমাদেরকে খুব ভাবতে বসতে হবে যে ধর্মটাকে একেবারে রাজনীতি থেকে বাদ দিয়ে, যেটা দেখা গেল যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা অনেকটা ফ্রি গ্রাউন্ড পেয়ে গেছে। আমরা স্বাধীনতার পর থেকে, ইনফ্যাক্ট স্বাধীনতার আগে আমাদের তো স্বাধীনতার ইতিহাসটাই শুরু হচ্ছে, স্বাধীনতা শুরু হচ্ছে দেশভাগ দিয়ে, ধর্মের নামে দেশভাগ দিয়ে। ফলে ধর্মের সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে সেই টানাপোড়েনটা এখনো রয়ে গেছে ইন দ্য সেন্স যে দেখুন, এতগুলো মানুষের কাছে ধর্ম খুব গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, কিন্তু রাষ্ট্র আবার ধর্মের সঙ্গে, রাষ্ট্রের একটা সম্পর্ক আছে, রাষ্ট্র ধর্মের মধ্যে কিছু পরিবর্তন করতে পারে, প্রত্যেকটা ধর্মকে সেলিব্রেট করতে পারে। এখন এইরকম একটা সময়ে যদি আপনি খুব যে কোনো ধর্মেরই একটা ধার্মিক প্রধানমন্ত্রী পেয়ে গেলেন যে সংবিধানের মূল যে স্পিরিটটা সেটাকে মানেন না, তিনি একটা ধর্ম নিয়ে মাতামাতি আরম্ভ করবেন, এবং সেখানে আপনি কি করে সেটাকে আটকাবেন, এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন রয়ে গেছে। এই সমস্যাগুলো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং ধর্মের ব্যাপার নিয়ে। এখন ধর্মস্থানের সমস্যাটা কি বলুন তো? ধর্মস্থানের সমস্যাটা হচ্ছে
লোকে ইউজুয়ালি এগুলোকে ভাগাভাগি করতে চায় না। সমস্যা তো মিটেই যেত, মানে ধরুন এই যে ধরুন মাজার টাজারে বা এই যে ধরুন সুফিদের যে জায়গা, সেইখানে দেখবেন এত সংঘাত হয় না। কেন সংঘাত হয় না? তার কারণ বিভিন্ন ধর্মের মানুষ সেই জায়গাটাকে ভাগ করে নেয়। অধ্যাপক মাহমুদ, কিন্তু আজমের শরীফ নিয়েও ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেখানেও নোটিশ দেওয়া হয়েছে। এটাই আমি এইখানেই আমি আসছিলাম, মানে আমি আজমেরেই আসছিলাম যে ইউজুয়ালি আমরা এতদিন মনে করতাম যে যেখানে হচ্ছে ধরুন ভক্তি বা এগুলো হচ্ছে সিনথেটিক রিলিজিয়াস জায়গা, হিন্দু মুসলমান সবাই যায়, সেখানে এই নিয়ে কোনো সংঘাত হতো না। সংঘাতটা হচ্ছে যেখানে হচ্ছে মন্দির এবং মসজিদ নিয়ে। আজকে জিনিসটাকে যে জায়গায় পুশ করা হচ্ছে, যে ধরুন এই মঈনুদ্দিন চিশতি আজমের, এই আজমেরে হচ্ছে ভারতবর্ষের প্রচুর মুসলমান যায় এবং প্রচুর হিন্দু মানুষও যায়। এই আমরা সবচেয়ে ফেমাস আমরা জানি যে আর রহমানের যে পুরো গল্পটা, এটা কতটা বাস্তব জানি না, যে আজমেরে দরগায় নিয়ে গিয়ে সে তার নাম পরিবর্তন করছে। এইরকম একটা জায়গাকেও হচ্ছে এখন এর আবর্তের মধ্যে চলে আসতে হচ্ছে। তার ফলে প্রচুর মানুষ যে এক জায়গায় সামাজিকভাবে মিশে আছে, সেই জায়গাটাও হয়তো আর মানে নিষ্কৃতি পাচ্ছে না। এবং এই আজমেরের ঘটনাটা অত্যন্ত চিন্তার এবং উদ্বেগের এই কারণেই যে আজমেরকে একদিন ভাবা হতো যে ভারতবর্ষের যে সিনথেটিক কালচার, সবাই মিলে যে যে কালচারটা আছে, যেখানে হচ্ছে খুব বেশি হচ্ছে র্যাডিক্যাল এলিমেন্ট নেই, সেই জায়গাটাও এখন আর বাদ থাকছে না। ফলে মানে কোন দিকে যাচ্ছি এটা তো খুবই দুশ্চিন্তার।